আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব উদাহরণ 2 নিয়ে। তো উদাহরণ 2 এ এখানেও কিন্তু আমরা বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আগে প্রশ্নটি পড়ে বোঝার চেষ্টা করব কোনটি কোন হিসাবগুলো কোন আইটেমে যাবে। অর্থাৎ এই যে রেওয়া মিলে যে হিসাবগুলো দেওয়া রয়েছে এই হিসাবগুলো বিশদ আয় বিবরণী না মালিকানা সত্ত্ব না আর্থিক অবস্থার বিবরণীতে যাবে সেটা আগে আমরা ফাইন্ড আউট করব এবং সমন্বয়গুলোকে বিশ্লেষণ করব, তারপরে আমরা প্রশ্নের সমাধান করব। আশা রাখি ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো চলো শুরু করি। উদাহরণ 2 দেখো, এটি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 159 আলোচনা করা হয়েছে। উদাহরণ 2, প্রতিষ্ঠানের নাম বলেছে আর্থি অ্যান্ড সন্স এর হিসাব রক্ষণ নিচের রেওয়া মিলটি প্রস্তুত করেছেন। ওকে, তাহলে আর্থি অ্যান্ড সন্স এটি হলো প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে। এর হিসাব রক্ষক মানে অ্যাকাউন্ট্যান্টস ইনি নিচের রেওয়া মিলটি প্রস্তুত করেছে। কি কি রেওয়া মিল দেওয়া আছে? রেওয়া মিল দেওয়া আছে 31 ডিসেম্বর 2025 সালের জন্য। পণ্য ক্রয় ও বিক্রয়, দেখো একসাথে দুইটা হিসাব দেওয়া রয়েছে, পণ্য ক্রয় ও বিক্রয়। তার মানে কি ক্রয়টা ডেবিটে এবং বিক্রয়টা ক্রেডিটে। তাহলে পণ্য ক্রয় কত? 1,47,000 আর পণ্য বিক্রয় হলো 2,90,000 টাকা। এটি বিশদ আয় বিবরণীতে যাবে দুইটাই। পণ্য ফেরত, দেখো এখানে ফেরত দুই পাশে ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই রয়েছে, ঠিক আছে। তাহলে ডেবিট পাশেরটা হলো বিক্রয় ফেরত আর ক্রেডিট পাশেরটা হলো ক্রয় ফেরত, মনে রাখবা। হ্যাঁ, পণ্য ফেরত ক্রয় ফেরতটা ক্রেডিট পাশে থাকে আর বিক্রয় ফেরতটা ডেবিট পাশে থাকে। হ্যাঁ, তাহলে পণ্য ফেরত, তাহলে ডেবিটে যে 4,000 টাকা আছে এটা বিক্রয় ফেরত আর ক্রেডিটে যে 3,000 টাকা আছে এটা ক্রয় ফেরত। হ্যাঁ, এরপরে দেখো বেতন, এটা ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ যাবে, বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বাদ যাবে। এরপরে দেখো বেতন, বেতন হলো পরিচালন ব্যয়, এটা কি পরিচালন ব্যয় বিশদ আয় বিবরণীতে যাবে, ঠিক আছে। এরপরে দেখো আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন আর ক্রয় পরিবহন একই জিনিস, এটা প্রত্যক্ষ খরচ, এটা বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের মধ্যে যাবে। হ্যাঁ, এরপরে বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, ঠিক আছে, এটা পরিচালন ব্যয়। বীমা প্রিমিয়াম এটাও পরিচালন ব্যয়, ঠিক আছে। বিজ্ঞাপন খরচ এটা পরিচালন ব্যয়। ব্যাংক জমা এটি চলতি সম্পদ, ব্যাংক জমা এটি চলতি সম্পদ বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, ঠিক আছে। মূলধন এটি মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে যাবে। প্রাপ্য হিসাব এটি চলতি সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। প্রদেয় হিসাব এটি চলতি দায়, এটি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। যন্ত্রপাতি এটা স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। জমি এটাও স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এরপরে 10% ঋণ 2017 সালে প্রদেয়, ওকে ভালো কথা, 2027 সালে প্রদেয়। তাহলে 10% ঋণ, ঋণের সাথে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সেটা দীর্ঘমেয়াদী ঋণ, এটা দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে বিশ্ব আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, এটা যন্ত্রপাতি থেকে বাদ যাবে, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এরপরে কুঋণ সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি এটা একটা খরচ, এটা বিশদ আয় বিবরণীতে একটা সমন্বয় করতে হবে। মজুদ পণ্য 1 জানুয়ারি 2025, তার মানে কি প্রারম্ভিক দেওয়া আছে, এটা বছরের শুরুতে দেওয়া রয়েছে, এটা প্রারম্ভিক মজুদ পণ্য। তো প্রারম্ভিক মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়, বিশদ আয় বিবরণীতে যাবে। হ্যাঁ, টোটাল যোগ করলে দেখো 9,59,500 টাকা, ডেবিট ক্রেডিট দুই পাশে মিল আছে। ওকে, মিল ঠিক আছে। সমন্বয় কি দেওয়া আছে? দেখো সমন্বয় বলা আছে, 1 নম্বরে বলা আছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা এবং বাজার মূল্য 4,000 টাকা। দেখো হিসাব বিজ্ঞানে ওই যে আমরা নীতিমালা যে করেছিলাম, ঠিক আছে, নীতিমালা কিন্তু আমরা দেখেছি, তাই না? হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলোতে দেখো ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি লিখতে হয় সমাপনী মজুদ পণ্যতে, এটা হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসারে করা হয়। তাইলে দেখো দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, একটা ক্রয় মূল্য 5,000 টাকা আর একটা বাজার মূল্য 4,000 টাকা। তাহলে 5,000 টাকা আর 4,000 টাকা এই দুইটার মধ্যে ছোট কোনটা? 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকায় লিখতে হবে সমাপনী মজুদ পণ্য। যন্ত্রপাতির অবচয় 10% ধরতে হবে, তাহলে যন্ত্রপাতি যত রয়েছে তার উপর 10% অবচয় ধরতে হবে। অবচয় এটি একটি পরিচালন ব্যয়, এটা কিসে যাবে? আমাদের বিশদ আয় বিবরণীতে যাবে। অপরদিকে যন্ত্রপাতি থেকে মাইনাস হবে আর্থিক অবস্থার বিবরণীতে। বেতন 6,000 টাকা বকেয়া রয়েছে, তার মানে কি বেতনের সাথে 6,000 টাকা যোগ হবে, বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়। তাহলে বেতনের সাথে 6,000 টাকা যোগ হবে। অপরদিকে বকেয়া বেতন হিসেবে এটা একটি চলতি দায়, চলতি দায় হলে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। একটা জিনিস সবসময় মনে রাখবা, সমন্বয় থেকে যে আইটেমগুলো যাবে সেগুলো মিনিমাম দুইটি জায়গায় যাবে, ঠিক আছে, মিনিমাম দুইটি জায়গায়। এরপরে দেখো 4 নম্বর সমন্বয় বলেছে
বীমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া হয়েছে 2,500 টাকা, তার মানে কি খরচ অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে অগ্রিম হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা বীমা প্রিমিয়াম থেকে বিয়োগ করে দিব। অপরদিকে অগ্রিম খরচকে চলতি সম্পদ বলা হয়, এটা বিশদ আয় বিবরণ আর্থিক অবস্থার বিবরণীতে দেখিয়ে দিব। সম্ভাব্য কুরিন 10% ধরতে হবে, তাহলে দেনাদার যত রয়েছে বা প্রাপ্য হিসাব যত রয়েছে তার উপর 10% ধরতে হবে। তাইলে কুরিনটা কার উপর ধরতে হয়, দেনাদার বা প্রাপ্য হিসাবের উপর। তাইলে প্রাপ্য হিসাব যত টাকা রয়েছে তার উপর 10% কুরিন ধরবো। এরপরে ঋণের সুদ বকেয়া রয়েছে, দেখো কত টাকা এখানে কিন্তু উল্লেখ নাই। তো এই যে দেখো এখানে ঋণের সাথে পার্সেন্টেজ দেওয়া রয়েছে কত, 10%। এই 1 লাখ টাকার 10% করতে হবে, কত করতে হবে, 1 লাখ টাকার 10% কত টাকা হবে, 10,000 টাকা। এই 10,000 টাকা ঋণের সুদ বকেয়া রয়েছে। তাহলে একদিকে ঋণের সুদ একটি অপরিচালন ব্যয়, অপরদিকে এটা বিশদ আয় বিবরণীতে যাবে, অপরদিকে এই ব্যয়টা বকেয়া রয়েছে, এটি চলতি দায় হিসেবে আর্থিক অবস্থান বিবরণীতেও যাবে। তো এই ছিল সমন্বয়। এখন কি বলেছে, প্রশ্ন কি বলেছে দেখো, আর্থিক আয়ন সন্স এর 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তার মানে তিনটা আইটেম বলছে, মোট কয়টা আইটেম, তিনটা। প্রথমে বিশদ আয় বিবরণী, তারপরে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণী করার জন্য আমরা প্রথমে কলাম কেটে নিব। কি করব, আর্থিক অ্যান্ড সন্স বিশদ আয় বিবরণী 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তাইলে আমরা ছকটা কিভাবে কাটবো, বিবরণ টাকা টাকা টাকা, ঠিক আছে। তাইলে মোট তিনটি টাকার কলামে আমরা এই ছকটি কেটে দেব, ঠিক আছে। তাহলে বিবরণে প্রথমে আমরা, যেহেতু এটা ক্রয় বা বিক্রয়কারী প্রতিষ্ঠান, প্রথমে আমরা নেট বিক্রয় নির্ণয় করব। তাইলে নেট বিক্রয়ের জন্য মোট বিক্রয় আমার প্রশ্নে কত দেওয়া আছে দেখো, 2,90,000 টাকা। এখান থেকে বিক্রয় ফেরত 4,000 টাকা, এটা বাদ দিব। তাইলে কি আছে দেখো, মোট বিক্রয় 2,90,000 বাদ বিক্রয় ফেরত 4,000 টাকা, তাহলে বাদ দিলে কত হবে, 2,86,000। এই 2,86,000 নেট বিক্রয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় যোগ করব এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব, যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিব। তাইলে প্রারম্ভিক মজুত পণ্য কোথায় কোথায় দেওয়া আছে, এই যে দেখো মজুত পণ্য 1 জানুয়ারি 2025, যেটা এটা বছরের শুরুতে যেটা দেওয়া থাকে সেটি হলো প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে 3,000 টাকা প্রথমে লিখবো, হ্যাঁ এখানে 3,000 টাকা লিখে নিলাম। এরপরে ক্রয় রেওয়া মিলে দেওয়া আছে, দেখো এই যে 1,47,000 টাকা। অপরদিকে পণ্য ফেরত রয়েছে 3,000 টাকা, তাহলে এটা ক্রয় ফেরত হিসেবে বাদ দিতে হবে। তাইলে দেখো 1,47,000 টাকা ক্রয় বা ক্রয় ফেরত 3,000 টাকা, তাহলে 1,47,000 থেকে 3,000 বাদ দিলে 1,44,000 টাকা থাকবে। এরপরে আন্তঃপরিবহন নামে একটি প্রত্যক্ষ খরচ রয়েছে, সেটাও এখানে আসবে। তাইলে টোটাল 3,000, 1,44,000 আর 2,000 যোগ করলে 1,49,000 টাকা হবে। এখান থেকে সমাপনী মজুত পণ্য 5,000 আর 4,000 আছে, কোনটা বাদ দিব বলো তো, 4,000। কারণ হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি লিপিবদ্ধ করতে হয়। তাহলে 4,000 টাকা লিখবো। হ্যাঁ, তাহলে সমাপনী মজুত পণ্য 4,000 টাকা। 1,49,000 থেকে 4,000 বাদ দিলে 1,45,000 টাকা হবে। এবার 2,86,000 থেকে 1,45,000 বাদ দিলে 1,41,000 টাকা হবে মোট মুনাফা। ঠিক আছে। এখন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো পরিচালন ব্যয়ে প্রথমে বেতন দেওয়া রয়েছে, দেখো এখানে বেতন দেওয়া রয়েছে, কোথায় কোথায় বেতন, এই যে দেখো 20,000 টাকা। অপরদিকে নিচে সমন্বয় বলেছে 6,000 টাকা বকেয়া রয়েছে, বকেয়া থাকলে যোগ করতে হবে। তাহলে কি করব, পরিচালন ব্যয় বেতন 6,000 টাকা যোগ বকেয়া, বেতন 20,000 টাকা যোগ বকেয়া 6,000 টাকা, যোগ করলে টোটাল কত হবে, 26,000 টাকা। এরপরে বহি পরিবহন সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে 800 টাকা, এটা বসাই দিব। এরপরে বিজ্ঞাপন খরচ সরাসরি রেওয়া মিলে দেওয়া রয়েছে 2,500 টাকা, এটা বসাই দিব। বীমা খরচ, বীমা প্রিমিয়াম বা বীমা খরচ, দেখো এই যে বীমা প্রিমিয়াম কই, এই যে বীমা প্রিমিয়াম কত, 5,000 টাকা রয়েছে। হ্যাঁ, এই 5,000 টাকা এখানে লিখবো, বীমা প্রিমিয়াম 5,000 টাকা, ঠিক আছে। বা অগ্রিম রয়েছে, সমন্বয় বলেছে যে 2,500 টাকা অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে এটা বাদ দিব, অগ্রিম হলে বাদ দিতে হয়। তাহলে বীমা প্রিমিয়াম 5,000 টাকা বাদ অগ্রিম 2,500 টাকা, বাদ দিলে কত হবে, 2,500 টাকা হবে। এইবার অবচয়, আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে বলছে। এই যে যন্ত্রপাতি কত আছে, 2,80,000, এই 2,80,000 এর 10% কত হবে, 28,000। তাইলে এই যে এখানে 10% বলছিল, তাই না, কোথায় কোথায়, এই যে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে, তাই না। তাইলে এখানে আমরা কি করব, এটা আমরা
আমরা সরি অবশ্যই এটা যন্ত্রপাতির অবশ্যই লিখতে হবে, শুধু অবশ্যই লেখা যাবে না, যন্ত্রপাতির অবশ্যই লিখবা। আর 2,80,000 এর 10% হবে 28,000। এরপরে সমাপনী কুড়ির ও সন্দেহজনক দেনা সঞ্চিতি যেটা রয়েছে সেটা লিখতে হবে। এটা কি এই যে সম্ভাব্য কুড়ির যে 10% বলেছে এটা লিখতে হবে কার উপর, প্রাপ্য হিসাবের উপর। প্রাপ্য হিসাব কত রয়েছে 7,000, তাহলে এই 7,000 এর 10% কত হবে 700 টাকা। এটা লিখবো সম্ভাব্য কুড়ির। হ্যাঁ, সম্ভাব্য কুড়ির বা সমাপনী কুড়ির ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 700 টাকা। এখান থেকে রেওয়া মিলে যে কুড়ির সঞ্চিতি দেওয়া রয়েছে সেটাকে পুরাতন কুড়ির সঞ্চিতি বলে, এটা বাদ দিব। এটা কি পুরাতন কুড়ির সঞ্চিতি 500 টাকা, ঠিক আছে, এটা বাদ দিব। হ্যাঁ, বাদ দিব, তাইলে কত হবে 200 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল পরিচালন ব্যয় এই যে 26,800, 2,500, 2,500, 28,000 আর 200 যোগ করলে 60,000 পায়। তাহলে টোটাল পরিচালন ব্যয় 60,000। তাহলে 1,41,000 থেকে 60,000 বাদ দিলে 81,000 টাকা, এটি হলো পরিচালন ব্যয়। এই পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা সাথে অন্যান্য আয় যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। তো এই প্রশ্নে আমাদের অন্যান্য কোনো আয় নেই, অন্যান্য ব্যয় একটি রয়েছে, সেটি হলো ঋণের বকেয়া সুদ। এই যে এখানে বলেছিল কি ঋণের সুদ বকেয়া রয়েছে, তাইলে কত 10% ঋণ, এই 1 লাখ টাকা 10%, তাহলে ঋণের সুদ হিসাব লিখতে হবে, এখানে বকেয়া লেখা যাবে না। হ্যাঁ, ঋণের সুদ 1 লক্ষ 10% কত হবে 10,000, তাহলে এটা একটাই ব্যয় রয়েছে, তাহলে ব্যয় হলে বাদ দিব, 81,000 থেকে 10,000 বাদ দিলে 71,000 টাকা, এটি নেট মুনাফা। ঠিক আছে, তাহলে আমাদের বিশদ আয় বিবরণী নেট মুনাফা কত পেয়ে গেলাম, 71,000 টাকা পেয়ে গেলাম। এরপরে আর্থিক মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করতে হবে। তাহলে আর্থিক অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী 2025 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছর। বিবরণ টাকা টাকা, এই তিনটি কলামে আমরা সব কাটবো। প্রথমে মূলধন নেব। হ্যাঁ, মূলধন প্রশ্নে দেওয়া আছে, রেওয়া মিলে দেওয়া আছে 5 লক্ষ টাকা, এর সাথে নেট মুনাফাটা যোগ করব। তো নেট মুনাফা কত আসলো 71,000, এটা যোগ করব। যোগ করার পরে উত্তোলন থাকলে বিয়োগ করব, আয়কর থাকলে বিয়োগ করব, এগুলো প্রশ্নে দেওয়া নাই, উত্তোলনে দেওয়া নাই, আয়কর দেওয়া নাই। তাইলে 5,71,000, 5 লক্ষের সাথে 71,000 যোগ করলে 5,71,000, এটাই মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত। ঠিক আছে, 31/12/2000 বা সমাপনী মালিকানা সত্ত্ব 5,71,000। তাইলে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী শেষ হলো। এবার আর্থিক অবস্থার বিবরণী আসবো। তাহলে আর্থিক অ্যান্ড সন্স এর আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2025। তো এটা কলম কাটবো কিভাবে, আমরা বিশদ আয় বিবরণীর মতো করে বিবরণ টাকা টাকা টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে স্থায়ী সম্পদ অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বা স্থায়ী অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এটা সাজাবো। তাহলে প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, তারপরে অলিক সম্পদ, এভাবে সাজাবো। হ্যাঁ, তাহলে স্থায়ী সম্পদের মধ্যে যন্ত্রপাতি রয়েছে 2,80,000 টাকা, এখান থেকে পঞ্জীভূত অবচয় বাদ দিব। তো নতুন করে দেখো এখানে অবচয় হলো কত 28,000, আর রেওয়া মিলে দেওয়া আছে দেখো পঞ্জীভূত অবচয় হলো 56,000। তাহলে এই 56,000 আর নতুন 28,000 যোগ করে টোটাল কত হবে, টোটাল আমার 56,000 আর 28,000 যোগ করলে টোটাল 84,000 টাকা হবে। তাইলে এই 2,80,000 থেকে পঞ্জীভূত অবস্থায় 84,000 বাদ দিলে 1,96,000 টাকা হবে যন্ত্রপাতি। এরপর জমি রয়েছে 4,73,200, এটার কোনো অবচয় বা কোনো কিছু নাই, এটা সরাসরি হবে। তাহলে এই দুইটাই স্থায়ী সম্পদ ছিল, এই দুইটা 1,96,000 আর 4,73,200 যোগ করলে 6,69,200 মোট স্থায়ী সম্পদ। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ রেওয়া মিলে নাই। এরপরে হলো চলতি সম্পদ, চলতি সম্পদে আছে ব্যাংক জমা আছে 15,000 টাকা, তাইলে ব্যাংক জমা, তাই না, ব্যাংক জমা দেওয়া আছে, নগদ হাতে নগদ নাই, কিন্তু এখানে কই যে ব্যাংক জমা 15,000 টাকা, তাইলে ব্যাংক জমাই লিখবো। এখানে ওরা যে পণ্ডিতগিরি করছে এতটা পণ্ডিতগিরি করা যাবে না। হ্যাঁ, নগদ লিখবো না, সরাসরি ব্যাংক জমা লিখবো 15,000 টাকা। তারপরে কি আছে, প্রাপ্য হিসাব আছে 7,000 টাকা, এটা রেওয়া মিলে দেওয়া আছে। আর ওই যে সমন্বয় বলছিল 10% সম্ভাব্য কুড়িন ধরতে হবে, এটা বাদ দিতে হবে। তাইলে বা সম্ভাব্য কুড়িন 700 টাকা, তাইলে 7,000 থেকে 700 বাদ দিলে 6,300 টাকা হয়। এরপরে অগ্রিম প্রদত্ত বীমা, এটাকে চলতি সম্পদ বলা হয় 2,500 টাকা, সমাপনী মজুত পণ্য 4,000 টাকা, এই চারটা যোগ করলে 27,800 টাকা হয় মোট চলতি সম্পদ। এরপর অলিক সম্পদও নাই এই প্রশ্নে, তাইলে মোট 6,69,200 আর 27,800 যোগ করলে 6,97,000 টাকা হয় মোট সম্পদ। তাহলে মোট সম্পদ লিখে আমরা এখানে কি করে দেব, ক্লোজ করে দেব। ওকে, এরপরে মালিকানা সত্ত্ব ও দায়। প্রথমে মালিকানা সত্ত্ব নিয়ে আসবো, কি নিয়ে আসবো, মালিকানা সত্ত্ব। ওই যে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে এখানে যে 5,71,000 টাকা রয়েছে, এই 5,71,000 টাকায় এখানে সরাসরি মালিকানা সত্ত্বে লিখে দেব, মালিকানা সত্ত্বে সমাপনী উদ্ধৃত।
এরপরে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় একটাই ছিল, শুধুমাত্র 10% ঋণ। এখানে 10% ঋণ লিখতে হবে, 1,00,000 টাকা। এরপরে চলতি দায়। চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব রয়েছে। প্রদেয় হিসাব 10,000 টাকা রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে। আর ঋণের বকেয়া সুদ, এই যে 10% ঋণ যে ছিল, 1,00,000 টাকার 10% কত ছিল? 10,000 টাকা। এই 10,000 টাকা এখানে কি করতে হবে? বকেয়া হিসেবে দেখায় দিতে হবে। তাহলে ঋণের সুদ বকেয়া 10,000 টাকা। আর বকেয়া বেতন ছিল 6,000 টাকা, এটাও এখানে দেখাইতে হবে। তো দুইটা যোগ করলে 26,000। তাইলে মোট দায় কত হবে? 1,26,000। তাইলে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে 5,71,000 আর 1,26,000 যোগ করলে 6,97,000 টাকা দায় ও মালিকানা সত্ত্ব হয়ে গেল। তাইলে দেখো মোট সম্পদ 6,97,000 এবং দায় ও মালিকানা সত্ত্ব 6,97,000। তার মানে কি মিলে গেছে? আমরা জানি মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো দুই পাশে মিলে গেছে। মোট সম্পদ 6,97,000, দায় প্লাস মালিকানা সত্ত্ব 6,97,000। তো এই ছিল উদাহরণ 2 এর সমাধান। আশা রাখি তোমরা কনফিউশন গুলো দূর করতে পারছো এবং ক্লাসটাকে এনজয় করেছো। তারপরেও যদি কারো কোথাও প্রশ্ন থাকে এবং কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু শেখানোর থাকে, আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।